এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো। হ্যাঁ, আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি উপন্যাস পথের পাঁচালী। এই সিনেমাটির বিষয়ে যতই বলবো কম পড়ে যাবে। এটি আমাদের প্রিয় সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম সিনেমা। তো চলো আমরা সেই ছোট্ট অপু দুর্গার গল্পটা জেনে আসি। নিশ্চিন্দপুর একটি ছোট্ট গ্রাম। এখানে একটি হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারকে দেখতে পাই। এই যে পরিবারের কর্তা হরিহর আর তার স্ত্রী সর্বজয়া, আর তাদের একটা ছোট্ট মেয়ে আছে দুর্গা। আর একজন সদস্য আসতে চলেছে, কারণ সর্বজয়া এখন প্রেগনেন্ট। আর আছে হরিহরের দুসম্পর্কের এক দিদি, এর নাম ইন্দির ঠাকুরন। সে হরিহরের বাড়ির উঠোনের সামনেই একটা একচালা ঘরে কোনো রকমে থাকে। তবে হরিহরের স্ত্রী সর্বজয়া তাকে ভাত দেয় না। ও পাড়ার এক রাজু আছে, ইন্দির ঠাকুরনের নাতি হয়। সে মাঝে মাঝে ইন্দির ঠাকুরনকে চাল টাল দিয়ে যায়। আর দুর্গা সারাদিন টোটো করে ওর বাগান থেকে ফল সবজি ইত্যাদি চুরি করে আনে, আর সে ইন্দির ঠাকুরনের মাটির পাত্রে রাখে, কারণ সে ইন্দির ঠাকুরনকে খুব ভালোবাসে আর ইন্দির ঠাকুরনও তাকে খুব ভালোবাসে। সে রাত্রেবেলা দুর্গাকে ভূতের গল্প, রূপকথার গল্প ইত্যাদি শোনায়। তো ইন্দির ঠাকুরনের দুর্গার আনা জিনিসপত্রে কোনো রকমে চলে যায়। আর আনাজপাতির দরকার হলে, মানে ওই একটু নুন লঙ্কার দরকার হলে, সে সর্বজয়ার হেসেল থেকে তা চুরি করে। আর মাঝে মধ্যে সে ধরা পড়লে সর্বজয়ার কাছে গালিগালাজও শোনে। তো সে কিছু মনে করে না, কারণ সর্বজয়াদেরও অভাবের সংসার। তো হরিহরদের বাড়ির থেকে একটু দূরে প্রতিবেশী সেজা মুখার্জিদের বাড়ি। তাদের বাড়িতে একটা বড় বাগান আছে, সেই বাগানে ফল সবজি ইত্যাদি হয়। এই বাগানটা অবশ্য এক সময় হরিহরের ছিল, কিন্তু এখন দখলে চলে গেছে। তো ছোট্ট দুর্গাকে দেখতে পাই, সে এই বাগান থেকে ফল চুরি করে দৌড়াচ্ছে। তো সেজা দুর্গাকে দেখতে পেয়ে যায় এবং সে দুর্গাকে গালি দিতে থাকে, কিন্তু দুর্গা তার মধ্যে পগার পার। তো এই গ্রামে একমাত্র সেজাদের বাড়িতেই পাতকুয়া আছে, আর তাদের কুয়া থেকেই পুরো গ্রামের লোক জল খায়। তো একটু পরেই যখন সর্বজয়া কুয়ো থেকে জল নিতে আসে, তখন সেজা সর্বজয়াকে শুনিয়ে শুনিয়ে দুর্গাকে ফল চুরির জন্য উল্টো পাল্টা বলতে থাকে। সে বলে যে মায়ের আশকারাতেই মেয়ে এমন হয়েছে, মাই যদি মেয়েকে না সামলাতে পারে তাহলে সে তো এখানে ওখানে চুরি করে বেড়াবে, ভবিষ্যতে আরো উল্টো পাল্টা কাজ করবে। তো এইসব কথাবার্তা শুনে সর্বজয়ার খুব কষ্ট হয়, রাগ হয়। তো এইদিকে দুর্গা সেই ফলটি নিয়ে এসে ইন্দির ঠাকুরনের মাটির পাত্রে রাখে। যা সে চুরি চামারি করে নিয়ে আসে তার একটা ভাগ অন্তত ইন্দির ঠাকুরনের জন্যে সে রাখবেই। আর এমনিতে দুর্গার দিনের অর্ধেক সময়টা ইন্দির ঠাকুরনের কাছেই কাটে। তো একটু পরেই সর্বজয়া বাড়ি আসে এবং দুর্গাকে ফল চুরির জন্য বকতে থাকে। তো দুর্গা স্বাভাবিকভাবেই বলে, আমি তো ফল চুরি করতে যাইনি। সর্বজয়া বলে, ওই যে তোর কোচরে তো ফল আছে, যা ওটা ওদের বাড়িতে গিয়ে দিয়ে আয়। তো দুর্গা এইবারে বুঝতে পেরে যায় যে তার মা এইবারে মারতে শুরু করলে একটা মারও বাইরে পড়বে না। সে এইবারে ভয়ে ভয়ে ফলটা দিতে ওদের বাড়িতে চলে যায়। তো দুর্গা চলে যেতেই সর্বজয়া ইন্দির ঠাকুরনকে বলে, মেয়েটাকে যে তুমি দিন দিন সর্বনাশ করছো সে খেয়াল আছে? ইন্দির ঠাকুরন বলে, কি বউ কি বলছিস? সর্বজয়া বলে, ন্যাকামি করো না, যে ফলগুলো তোমার পেটে যায় আমি জানি। আরে ও ছেলে মানুষ, ওর কথা বাদ দে তো। সর্বজয়া বলে, হ্যাঁ ও তো ছেলে মানুষ, কিন্তু তুমি তো বড়, তোমার আক্কেল নেই? দেখো এখানে ঠাঁই পেয়েছো বলে মাথা কিনে নাওনি, আর প্রায় সময় আমার হেসেল থেকে এটা সেটা তো চুরি করো, আর সঙ্গে আমার মেয়ের স্বভাবটাও নষ্ট করছো। এই সব করলে এখানে থাকা যাবে না, বেরিয়ে যাও। তো এইসব কথা শুনে ইন্দির ঠাকুরনের খুব রাগ হয়। সে তার পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো যাওয়ার মুখেই দুর্গা এসে তাকে ধরে, কিন্তু সর্বজয়ার বকুনিতে দুর্গা ইন্দির ঠাকুরনকে ছেড়ে চলে আসে। তো এরপরে বেশ কিছু সময় কেটে যায়। একদিন সর্বজয়ার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং সে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তো এই খবরটা শুনে ইন্দির ঠাকুরন আবার বাড়িতে চলে আসে। তো ইন্দির ঠাকুরন আসায় দুর্গা খুব খুশি হয়। তো সর্বজয়ার ছেলের নাম রাখা হয় অপু। তো সারাদিন ইন্দির ঠাকুরনই অপুকে আগলে রাখে। সে অপুকে ঘুম পাড়ায়, গান শোনায়, খাওয়ায়। তো দুর্গার একটা পুতুলের বাক্স আছে, ওই যেমন একটা বাক্স ছোটবেলায় সবারই থাকে তেমন একটা বাক্স। তো দুর্গার সেই বাক্সে দরকারি অদরকারি সব জিনিসপত্র দিয়েই ভর্তি। তো হরিহর সর্বজয়াকে এসে জানায়, রায় বাহাদুরদের বাড়িতে আমার চাকরি হয়েছে। হরিহর ভালো লেখালেখি করতে পারে, কবিতা, নাটক, যাত্রা খুব ভালো লেখে। তো সে লেখালেখির কাজই পেয়েছে। সর্বজয়া বলে যে ওরা মাইনে ঠিকঠাক দেবে তো? হরিহর বলে, হ্যাঁ হ্যাঁ ওরা লোক ভালো। হ্যাঁ সব লোকই ভালো, আর তুমি বোকা, ওই জন্য অত বড় বাগানটা লোকে দখল করে বসে আছে। বাগানটা থাকলে কি আর আমাদের এত অভাব থাকতো? হরিহর বলে, সে পুরনো কথা বাদ দাও, আমার লেখা যদি একবার মানুষের কাছে পৌঁছে যায় না, আমাদের আর ভাতের চিন্তা করতে হবে না। সর্বজয়া বলে, ঘরের চালখানা দেখেছো, ওটা মেরামত করতে হবে, আর রান্নাঘরটা কিন্তু আগে করতে হবে, ওটার অবস্থা আরো খারাপ। হরিহর বলে, হ্যাঁ হ্যাঁ ঘর দোতো মেরামত করবই, আর 2 বছর দাঁড়াও, পুরো অবস্থা ফিরে যাবে আমাদের। তো এরপরে অপু আর দুর্গাও বড় হয়ে যায়। দুর্গা অপুকে খুবই যত্ন করে। সে অপুকে রোজ পাঠশালায় দিয়ে আসে, কারণ সেই সময় মেয়েদের পড়াশুনো করার অনুমতি ছিল না, তাই শুধু সে অপুকে দিয়ে আসে, নিয়ে আসে। হ্যাঁ দুর্গা বড় হয়েছে ঠিকই, কিন্তু তার সেই ফল চুরি করে আনা স্বভাব
এখনো যায়নি। তো এরপরে যখন হরিহর বাড়িতে আসে, ইন্দির ঠাকুরন তাকে ডেকে তার ছেঁড়া কম্বলটা দেখায়। তো হরিহর জানায় যে পুজোর আগে সে একটা ভালো কম্বল তাকে এনে দেবে। তবে সর্বজয়া ইন্দির ঠাকুরনকে এইসব জিনিসপত্র দেওয়া পছন্দ করে না, কারণ তাদেরই ঠিক করে খাওয়া জোটে না, আর সেখানে সে ইন্দির ঠাকুরনকে একটা বোঝা ভাবে। তো সর্বজয়া হরিহরকে বলে, তুমি রায়কুড়োকে বলেছো টাকার কথা? আসলে রায় মশাই হরিহরের চাকরির 3 মাসের মাইনে এখনো দেয়নি, কিন্তু হরিহর সেই মাইনের টাকা চাইবে করে আর চাইতে পারে না। হরিহর বলে, ওদের জমি জায়গা নিয়ে কি প্রবলেম হচ্ছে, এখন বলতে গেলে হয়তো চাকরিটাই যাবে, পরে চাইবো। সর্বজয়া বলে, সে যাক, ঘরে খাওয়ার জোগাড় নেই, ছেলে মেয়েদের 2টো জামা কাপড় দেবো তারও জো নেই, আর দুর্গাটার গায়ে দেখি কেমন জ্বর ভাব, তাতে আবার ওর কাছে দে না, যাই হোক করে এইবারে একটা বিহিত করো। তো ওইদিকে রাস্তা দিয়ে মিষ্টিওয়ালা যেতে থাকে। তো অপু দুর্গা ছুটে যায়। তো ভাই বোন দুজনকে ঠেলাঠেলি করতে থাকে কে বাড়িতে পয়সা আনতে যাবে। অবশেষে অপু পয়সা আনতে যায়, কিন্তু বাড়ির থেকে পয়সা দেয় না। অগত্যা তাদের আর মিষ্টি খাওয়া হয় না। তো মিষ্টিওয়ালা এইবারে সেজা মুখার্জিদের বাড়িতে আসে, কারণ এরা একটু অবস্থাপূর্ণ আর তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা অনেক আছে, আর তারা এই লোকের কাছ থেকেই মিষ্টি নেয়। তো অপু দুর্গা ওই জন্যই মিষ্টিওয়ালার পিছু করতে করতে সেজা মুখার্জিদের বাড়িতে আসে, আর এদের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গেও এরা খেলা করে। তো অপু দুর্গাকে দেখে সেজা বাচ্চাদের বকতে থাকে যে খাওয়ার সময় এদেরকে ডাকিস কেন। তো দুর্গারা ছাদে খেলতে আসে, সে দেখতে পায় টুনু মানে এদের বাড়িরই মেয়ে একটা পুঁথির মালা নিয়ে খেলা করছে। তো দুর্গাও তার কাছে গিয়ে খেলতে চায়, কারণ এই পুঁথির মালাটি তারও খুব ভালো লেগেছে, কিন্তু টুনু তার মালাতে কাউকে হাতই দিতে দেয় না। তো এমন সময় রানু এসে দুর্গাকে একটা মিষ্টি দেয়। তো এরপরে তারা খেলাধুলো করে বাড়িতে আসে। সন্ধেবেলা অপু তার বাবার কাছে পড়তেও বসে। তো দুর্গা তার মাকে বলে যে রানুর বিয়ে ঠিক হয়ে গেছে। সর্বজয়া ভাবে যে দুর্গারও তো বিয়ে দিতে হবে, কিন্তু তাদের যা অবস্থা এখন, আর পনেরও তো একটা ব্যাপার আছে, সেও দুর্গাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে। তো পরের দিন সেজা টুনুকে নিয়ে সর্বজয়াদের বাড়িতে আসে। সেজা দুর্গার মায়ের কাছে নালিশ জানায় যে দুর্গা নাকি টুনুর ওই পুঁথির মালা চুরি করেছে, এবং এই নিয়ে সেজা দুর্গার মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। ওইদিকে দুর্গা বাড়ি আসছিল। অপু তাকে দেখতে পেয়ে ইশারায় তাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সর্বজয়া দুর্গাকে দেখতে পেয়ে যায়। সে বলে, তুই টুনুর পুঁথির মালা নিয়েছিস? দুর্গা বলে, না মা, আমি মালা নেইনি। সেজা বলে, ও মিথ্যে বলছে, কালকে ও টুনুর কাছে মালা চাচ্ছিল। তো সর্বজয়া দুর্গার সারা শাড়ি কোচর খুব ভালো করে দেখে, কিন্তু ওই পুঁথির মালা পাওয়া যায় না। তখন টুনু গিয়ে দুর্গার পুতুলের বাক্সটি বার করে নিয়ে আসে, এবং সেটাও ঘুরিয়ে দেখা যায় তার মধ্যে পুঁথির মালা নেই। তো তারপরেও এরা উল্টো পাল্টা বলতে বলতে চলে যায়, এবং সেজা প্রতিবেশীদের সঙ্গেও দুর্গা মালা চুরি করেছে বলে পাচা করতে থাকে। তো সর্বজয়া এইবারে খুব রেগে যায়, এবং সে দুর্গাকে ধরে উদ্যম মধ্যম মারে এবং তাকে বাড়ির থেকে বের করে দেয়। আর এইদিকে সর্বজয়াও কাঁদতে থাকে, আর দিদিকে মারতে দেখে ভয় পেয়ে অপু বই নিয়ে পড়তে বসে। তো এরপরে দুপুরের দিকে সর্বজয়া অপুকে বলে যে দুর্গাকে ডেকে আন, খাবে দাবে কোথায় গিয়ে বসে আছে দেখ। রাত্রেবেলা ইন্দির ঠাকুরনের কাছে 2 ভাই বোনই গল্প শুনতে থাকে। আর এদিকে হরিহর বাড়ি এসে সর্বজয়ের হাতে 3 মাসের মাইনে তুলে দেয়। এতদিন পরে রায়খুড়ো তার মাইনেটা দিয়েছে। তো ভাত খেতে খেতে হরিহর সর্বজয়াকে বলে যে যখন রায়খুড়োর বাড়ি পয়সা নিতে গেছিলাম, ওখানে মহেশ নামে একজনের সঙ্গে আমার পরিচয় হয়। উনি নাকি আমার বাবাকে চিনতেন। তো সে আমাকে দেখে বলল ওরা বাড়ি শুধু নাকি মন্ত্র নেবে, তাই আমি যদি মন্ত্রটা দেই ওরা খুব খুশি হবে। ওরা বেশ পয়সাওয়ালা লোক আছে, দক্ষিণা ভালোই দেবে। সর্বজয়া বলে, তা তুমি ওদেরকে কথা দিয়েছো তো? হরিহর বলে, হ্যাঁ, তা এইভাবে কেউ বলে, ভাববে ঠাকুরমশাইয়ের হাড়ি শিখেই উঠেছে। সর্বজয়া বলে, ভাবলেই বাকি, সত্যিই তো হাড়ি শিখে উঠেছে। হরিহর বলে, আমি ঠিক সেইভাবে কথা বলে এসছি, বলেছি পুজোর পরে আমি কথা বলবো, আর তার মধ্যে তুমি এই 3 মাসের মাইনে 24 টাকায় চালিয়ে নাও। ছেলে মেয়ে দুটোর কাপড় কিনে দাও, আর দিদির জন্য একটা কম্বল আর দেনাপাতি যা আছে দিয়ে দাও, আর তার মধ্যেই তো পুজো শেষ হয়ে যাবে। আর আমি ওদেরকে মন্ত্রটা দিতে পারলে যা দক্ষিণা পাবো তাতে আবার জাকিয়ে বসতে পারবো। সর্বজয়া বলে, চলো না আমরা কাশিতে যাই, ওখানে তুমি সবাইকে মন্ত্র দেবে, পুজো করবে, আমাদের বেশ ভালোভাবেই তো চলে যাবে। হরিহর বলে, না না, এই বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে ওখানে যাব, চিন্তা করো না, এরপর থেকে ভালোভাবেই চলে যাবে আমাদের। সর্বজয়া বলে, এই জঙ্গলের মধ্যে তো আমাদের বাড়ি, আর ঘর দৌড়ের তো এই অবস্থা, তুমি যখন বাড়িতে থাকো না, আমি দুটো কথা বলারও মানুষ পাইনি, বুকের ভেতরটা কেমন করে, তুমি তো সব বুঝবে না। আর এদিকে ইন্দির ঠাকুরনকে দেখতে পাই, সে গান গাচ্ছে। তো পরের দিন অপু, দুর্গা ও পাড়ার কিছু ছেলেমেয়েরা মিলে চড়ুই ভাতি করে। এর বাড়ির থেকে চাল, ওর বাড়ির থেকে লঙ্কা, তেল, নুন ইত্যাদি এনে তারা পিকনিক করে। তো ইন্দির ঠাকুরনকে দেখতে পাই, সে একটা কম্বল বা চাদর গায়ে দিয়ে বাড়িতে আসে। সর্বজয়া বলে, এটা তুমি কোথায় পেলে? ইন্দির ঠাকুরন বলে, এটা ওই ও পাড়ার রাজু দিল। মানে তুমি না চাইতেই ও দিয়েছে, তাই না? ইন্দির ঠাকুরন বলে, ওই রাতের পরে একটু শীত শীত করে, তাই আর কি চেয়েছিলাম।
তা যাও, যে পড়তে দিচ্ছে সে খেতেও দেবে। ইন্দির ঠাকুরন বলে, আমি তো হরিকে বলেছিলাম একটা চাদর দিতে। সর্বজয়া বলে, ও তো দেবে না বলিনি, তোমার লজ্জা করে না? লোকের বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছ? তো এই নিয়ে সর্বজয়া আরও উল্টোপাল্টা বলতে থাকে ইন্দির ঠাকুরনকে। একসময় সে ইন্দির ঠাকুরনকে রাজুদের বাড়িতে যেতে বাধ্য করে। তো এর কিছুদিন পরে রাজু আবার ইন্দির ঠাকুরনকে সর্বজয়াদের বাড়িতে পাঠিয়ে দেয়। তো ইন্দির ঠাকুরনকে দেখতে পাই সে বেশ অসুস্থ হয়ে পড়েছে, তার শরীরটা যেন খুবই দুর্বল। তো এরপরেও সর্বজয়া তার উপরে আর দয়া করে না, ইন্দির ঠাকুরনকে আবারও বাড়ি থেকে বের করে দেয়। এইদিকে অপু দুর্গাকে দেখতে পাই তারা রেলগাড়ি দেখার জন্য অপেক্ষা করছে। আসলে তারা কোনো দিনও রেলগাড়ি দেখেনি। তো একসময় তারা রেলগাড়ি আসার শব্দ শুনে সেই দিকে ছুটতে যায়, কিন্তু দৌড়াতে গিয়ে দুর্গা ধপাস করে পড়ে যায়। তার আর রেলগাড়ি দেখা হয় না। কিন্তু অপু পৌঁছে যায় রেলগাড়ির সামনে। সে রেলগাড়ি না দেখে খুবই মজা পায়, কারণ সে কখনো এত বড় গাড়ি, এতটা চাকা, এরম ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, এমন একটা যান যে হতে পারে সে জানতোই না। সে এতদিন শুধু কানে শুনেছিল। আজকে স্বচক্ষে দেখে অপুর আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো এরপরে অপু আর দুর্গা খেলতে খেলতে বাড়ি আসছিল। তারা বাড়ির পাশের একটা বাঁশঝাড়ের তলা দিয়ে যাচ্ছিল। তো সেই বাঁশঝাড়ের তলায় তারা ইন্দির ঠাকুরনকে দেখতে পায়। আসলে ইন্দির ঠাকুরনের শরীরটা এতটাই খারাপ লাগছিল, সে আর বেশি দূর যেতে পারেনি। সে বাড়ির পাশের এই বাঁশঝাড়ের তলায় এসে বসে পড়ে। তো এরা ইন্দির ঠাকুরনকে কয়েকবার ডাকে, কিন্তু সে কোনো উত্তরবার্তা দেয় না। হ্যাঁ, সে মারা গেছে। তো ইন্দির ঠাকুরন মারা যাওয়ায় দুর্গা পুরো কেঁদে পাগল হয়ে যায়, কারণ তার জীবনের অর্ধেকটা সময় ইন্দির ঠাকুরনের কাছেই তো কেটেছে। তো দেখতে দেখতে দিন অনেকটাই কেটে যায়। তো এরপরে হরিহর সেই মহেশদের বাড়িতে রওনা দেয়, মানে যাদেরকে তার মন্ত্র দেওয়ার কথা ছিল। তার 2-3 সপ্তাহ পরে বাড়ি ফেরার কথা। তো 2-3 সপ্তাহের জায়গায় 2-3 মাস কেটে যায়, কিন্তু হরিহর আর বাড়িতে ফেরে না। আর ঘরে তো চাল বারন্ত, সংসার কিভাবে টেনে নিয়ে যাবে এইটা নিয়ে সর্বজয়া চিন্তায় পড়ে। তো এর কিছুদিন পরে হরিহরের চিঠি আসে। হরিহর চিঠিতে জানিয়েছে যে মহেশের 2 ছেলেই মারা গেছে হঠাৎ, সুতরাং তাদেরকে মন্ত্র দেওয়া আর হয়ে ওঠেনি। তাই সে বিষ্ণুপুর যাচ্ছে। ওখানে একটা যে করেই হোক কাজ সে জুটিয়ে ফেলবে, তারপরে একটু পয়সা করি হলেই সে দেশে ফিরবে এবং সে ঘরদোর মেরামত করবে। আর তুমি চিন্তা করো না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তো এরপরে আরও কয়েকটা মাস কেটে যায়। হরিহরের আর কোনো খোঁজ বা চিঠি কিছুই আসে না। এইদিকে সংসার পুরো শূন্য হয়ে গেছে, কিচ্ছু নেই। শেষমেশ সর্বজয়া তার বিয়েতে পাওয়া পিতলের বাসনপত্র ইত্যাদি বিক্রি করে দেয় এবং তা দিয়ে আনাজপাতি কিনে আনে, কারণ তার না হোক ছেলে মেয়ের মুখে দুটো কিছু তো দিতে হবে না। তো এর মধ্য দিয়ে রানুরও বিয়ে হয়ে যায়। তো রানুর বিয়ে দেখে দুর্গার বুকটা কেমন করে ওঠে। সেও ভাবে যে তারও যদি এরকম একদিন জাঁকজমক করে বিয়ে হতো, কিন্তু তাদের এখন খাওয়াই ঠিক করে জোটে না। তো একদিন সর্বজয়াদের প্রতিবেশী নীলমণি খুড়োর স্ত্রী, আসলে পাড়ার মধ্যে ওই নীলমণিদের সঙ্গে এদের একটু ভালো সম্পর্ক আছে। তো নীলমণির স্ত্রী সর্বজয়াকে বলে যে প্রতিদিন তো আমার সঙ্গে তো দেখা হয়, তুই একবারও বললি না যে ঘরে চাল নেই, আমরা কি তোর এতটাই পর? সর্বজয়া বলে, আমি রোজ ভাবি ওনার এই বুঝি খবর এলো বা বাড়ি আসবেন, কিন্তু লোকটার না আসে চিঠি, না আসে বাড়ি। তো নীলমণির স্ত্রী সর্বজয়াকে কিছু টাকা দিতে চায়। সে অনেক জোরজাবস্তি করলেও সর্বজয়া টাকা নিতেই চায় না। নীলমণির স্ত্রী বলে, তুই না খেয়ে মরে যাবি ভালো, কিন্তু টাকা নিবি না, আমি জানি, বলে সে বারান্দায় টাকাটা রেখে চলে যায়। অবশেষে আশার আলোর মতো একটা চিঠি আসে, হরিহরেরই চিঠি। সে লিখেছে যে ভাগ্যক্রমে একটা কাজ জুটেছে, বেশ কিছু টাকাও জমিয়ে ফেলেছি, আর অল্প দিনের মধ্যেই আমি বাড়ি ফিরছি। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তো এই চিঠি পেয়ে সর্বজয়ের বুকে যেন জল আসে, সে খুব আনন্দ পায়। তো এমনই একদিন বিকেলে কাল বৈশাখী আছড়ে পড়ে। তো ওই ঝড়ের মধ্যেই অপু দুর্গা দৌড়ায় আম কুড়োতে। তো তারা বেশ খানিকটাও আম সংগ্রহ করে। তো কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির দাপট খুব সাংঘাতিকভাবেই বেড়ে যায়। তো অপু দুর্গা একটা আম গাছ তলাতেই আশ্রয় নেয়। তো এরপরে আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার ঘনিয়ে আসে। দুর্গা অপুকে জড়িয়ে ধরে বসে থাকে, কারণ অপু এইবারে কাঁপছে। কিন্তু কিছুক্ষণ পরে দুর্গারও হাঁচিকাশি হতে শুরু করে। ব্যাস, পরের দিন দুর্গার সাংঘাতিকভাবে জ্বর আসে। তো নীলমণি ডাক্তার ডেকে আনে। তো ডাক্তার দুর্গাকে দেখে বলে, ভয়ের কিছু নেই, একটু বেশি ঠান্ডা লেগে গেছে, ও ঠিক হয়ে যাবে। তো দুর্গা অপুকে ডেকে বলে, ভাই শোন, আমার জ্বরটা কমলে আমরা আবার রেলগাড়ি দেখতে যাব। হ্যাঁ, এইবার একটু আগে আগেই যাব, হ্যাঁ, তাহলে রেলগাড়ি দেখতে পাবো। অপু বলে, হ্যাঁ দিদি, ঠিক আছে। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। দুর্গার জ্বর আর কমে না। সর্বজয়া জলপট্টি দিয়েই যায়, কিন্তু জ্বর আর ছাড়ে না। তো এমনই একদিন রাত্রেবেলা প্রবল জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। ঘরের দরজা জানালাগুলো ভেঙে যাওয়ার জো। একেতা দুর্গা অসুস্থ, তার উপরে ঘরের চাল থেকে তার উপরে জল পড়ছে। সর্বজয়া দুর্গার বিছানা একবার ঘরের এই কোনায় একবার ওই কোনায় এরম করে নিয়ে যাচ্ছে। কিন্তু এমন করে আর কতক্ষণ?
এইবারে দুর্গার কাঁপুনি দিয়ে জ্বর আসে। সকাল হয়, ঝড় থেমে গেছে। অপু নীলমণিদের বাড়িতে গিয়ে বলে যে দিদি কেমন করছে, মা ডাকছে। তো নীলমণির স্ত্রী ছুটে আসে। সে দেখে সর্বজয়াদের ঘর পুরো ভেঙে গেছে, তাদের থাকার ঘরটুকু কোনো রকমে দাঁড়িয়ে আছে। তো ঘরে এসে নীলমণির স্ত্রী দেখে সর্বজয়া দুর্গাকে কোলে করে থম মেরে বসে আছে। সে কাছে গিয়ে দুর্গার নাড়ি টিপে দেখে দুর্গা আর বেঁচে নেই, সে মারা গেছে। অপু এখন একা হয়ে গেছে। সে নিজের চুল নিজেই আঁচড়ায়। সে পাঠশালাতে কেরোসিন কিনতে এখন একাই যায়। আর সর্বজয়া সারাদিন কেমন উদাসীন হয়ে বসে থাকে। তো এর কিছুদিন পরে হরিহর বাড়িতে আসে। সে বাড়ির এই লণ্ডভণ্ড অবস্থা দেখে চমকে যায়। সে মনে একটা কিন্তু কিন্তু ভাব নিয়ে বাড়িতে ঢোকে। তো সে সর্বজয়াকে সুস্থ দেখতে পেয়ে সে একটু স্বস্তি পায়। তো হরিহর সর্বজয়াকে বলে, এতদিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। এই দেখো, তোমার জন্য চড়কের মেলার থেকে বেলুন পিড়ে এনেছি। এবং সে আরও সাংসারিক এটা ওটা জিনিসপত্র দেখায়। আর যখন সে দুর্গার জন্য আনা শাড়িটা দেখায়, এইবারে সর্বজয়া নিজেকে আর সামলাতে পারেন। সে শাড়িটা ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। হরিহরের আর বুঝতে বাকি রইল না যে দুর্গা আর বেঁচে নেই। সেও সর্বজয়ার সঙ্গে কাঁদতে থাকে। এখন আর কে কাকে সামলায়, দুজনাই পাগলের মতো কাঁদতে থাকে। তো এরপরে হরিহররা এখানে আর থাকতে চায় না। তো তারা কাশি চলে যাওয়ার জন্য গোছগাছ করছে। তো গ্রামের কিছু মোড়ল ব্যক্তি লোকেরা এসে হরিহরকে যেতে বারণ করে, কিন্তু হরিহর চলে যাবেই। সেজা মুখার্জি এক ঝুড়ি আম এনে সর্বজয়াকে দেয় আর বলে, ঝড়ে আমগুলো পড়েছিল তাই ভাবলাম দিয়ে যাই, নয়তো ফালতুই পচে যাবে। এতদিন দুর্গা পড়ে থাকা কয়েকটা ফল নিত বলে সে কতই না গালাগালি দিয়েছে দুর্গাকে, কিন্তু সেই ফল আজকে পচে গেলেও খাওয়ার লোক নেই। তাই সেজার কতকটা মায়া হয়, ওই জন্য সে এক ঝুড়ি ফল এনে দিয়ে গেছে। তো অপুরা যেহেতু এই বাড়ি থেকে চলে যাবে, তাই সে তার খেলনার জিনিসপত্রগুলোও গোছাচ্ছে। তো সে একটা নারকেলের মালা পাড়তে গিয়ে সেটা নিচে পড়ে যায় এবং সে দেখতে পায় তাতে সেই টুনুর পুঁথির মালাটা আছে। অপু আজকে জানতে পারল যে তার দিদি ওই পুঁথির মালাটা চুরি করেছিল। তো অপু এইবারে সেই পুঁথির মালাটা নিয়ে বাড়ির পাশের একটা ডোবায় ফেলে দেয়। অপু চায় না তার দিদিকে কেউ চোর বদনাম দিক, তাই সে সারা জীবনের জন্য এই চুরির গোপন ব্যাপারটাই গোপনেই রেখে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই তাদের এই ভাঙাচোরা বাড়িতে সাপ পোকামাকড়ের বাসা তৈরি হচ্ছে। আর তারা গরুর গাড়ি করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাদের এই গ্রাম ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু না, তাদেরকে যেতেই হবে, নয়তো দুর্গার স্মৃতি তাদেরকে সারা জীবন কাঁদাবে। আর এখানেই পথের পাঁচালী শেষ হয়ে যায়। তো আশা করি এই গল্পটা তোমাদের কারোর খারাপ লাগে। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।